সদ্য বিয়ে করা নববধূকে ঘরের সামনে পর্যন্ত নিয়ে এসেই নিজের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নেভি সিনিয়র অফিসার লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা। বইয়ের চেহারাটা পর্যন্ত একবারও দেখেননি। মেহেরাজকে আটকাতে মেহেরাজের মা নাহিদা খাতুন দৌড়ে এলেন মেহেরাজের কাছে। কিন্তু মেহেরাজের সোজাসাপটা উত্তর, মা বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি। এখন এর থেকে বেশি কিছু তোমরা আমার থেকে আশা করো না। এই বিষয়ে আর যদি কোনো জড়াজড়ি করো তাহলে আর কখনো এ বাড়ি মুখ হব না আমি। কথাটা বলেই হেড অফিস থেকে আসা গাড়ি করেই ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেয় মেহেরাজ। পুরো বাড়িতে কানাঘুষা শুরু হয়ে গেছে বরের চলে যাওয়া নিয়ে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী নানা রকমের কথা বলছেন। এভাবে মেয়েটার মুখ না দেখেই বর চলে গেল। নিশ্চয় মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে। আরে মেয়েটাকে দেখতে অতটা ভালো না। নিশ্চয় মেহেরাজের পছন্দ হয়নি, তাই তো ফেলে চলে গেছে। কি দেখে যে অমন সুন্দর একটা ছেলের সাথে এরকম একটা মেয়ের বিয়ে দিল কে জানে। এরকম আরো নানান আলোচনা সমালোচনা চলছে সবার মাঝে। আর এই সব কিছুর মূল হোতা হচ্ছেন আসিয়া রহমান, অর্থাৎ মেহেরাজের খালা। তিনি সবার মাঝে মেহেরাজের চলে যাওয়ার কথাটা ছড়িয়ে দিয়েছেন। মেহেরাজের চলে যাওয়ার খবরটা শ্রেয়সীর কানেও এসেছে। শ্রেয়সী শেখ, সে বর্তমান লাল বেনারসি, সারা গায়ে গহনা, মাথায় ঘোমটা, হাতে মেহেদি নিয়ে বসে আছে মেহেরাজের ঘরে। কিন্তু আফসোস, যার জন্য এত সাজ সে একবারের জন্যও দেখল না। মেহেরাজের ঘরটা খুব সুন্দর করে ভিন্ন রকমের ফুল ফেব্রি লাইট দিয়ে সাজানো। শ্রেয়সীর সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় একবার তাকালো। মুখে তেমন কোনো কৃত্রিম মেকআপের আস্তরণ নেই, শুধু ঠোঁটে লিপস্টিক আর কপালে একটা কালো টিপ। এইটুকু সাজেই শ্রেয়সীকে অসম্ভব সুন্দর লাগছে। শ্রেয়সীর চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। এভাবে লোকটা ওকে অপমান করলো কেন? শ্রেয়সীর কি দোষ? কথাগুলো ভেবেই পুনরায় ফুঁপিয়ে উঠল শ্রেয়সী। ড্রয়িং রুমে এসে বসে আছেন নাহিদা খাতুন, নিলয় মির্জা, আসিয়া রহমান, মোস্তফা রহমান, শারমিন খাতুন আর হাসান সাহেব। মেহেরাজের বাবা নিলয় মির্জা চিন্তিত গলায় বলে উঠলেন, আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ছেলে মেহেরাজ এমন একটা কাজ করবে। পুরো সমাজ পরিবার সবার সামনে আমার মাথা নিচু করে দিল। এরকম একটা কাজ করার আগে একবারও আমাদের কথাটা ভাবলো না ও। নিলয় সাহেবের কথা শুনে মেহেরাজের দাদা হাসান সাহেব বলে উঠে, ওর কি দোষ? তোরা সবাই তো জোর করে বিয়েটা দিলি, তাও আবার নাহিদারা মিথ্যা অসুস্থতার নাটক করে। ও তো বিয়ে করতে চায়নি, কিন্তু তোরা কি করলি? মিথ্যে রিপোর্ট সাজালি। নাহিদা মায়ের অসুস্থতার, শেষমেশ নাহিদা মায়ের কসমও দিলি ওকে। তোরা তো সবাই জানিস নাহিদা মা কতটা দুর্বল জায়গা ওর। আসিয়া রহমান ও হাসান আহমেদের কথায় সায় জানিয়ে বলে উঠল, আপনি ঠিকই বলেছেন বাবা। তোমরা সবাই তো জানতে না মেহেরাজ আমার মেয়ে নাবিলাকে পছন্দ করে। অনেকবার তো এটা কানেও এসেছে যে ওদের মধ্যে সম্পর্কও রয়েছে। তাহলে তোমরা কি করে মেহেরাজের সাথে ওই মেয়ের বিয়ে দিলে? ওদের কথোপকথনের মাঝেই বাইরে থেকে বাড়ির কেয়ারটেকার আব্দুল ছুটে এসে বলতে শুরু করে, বড় মালিক, নতুন ভাবির বাড়ির লোকজন আসতেছে এহেনে। আব্দুল্লাহর কথা শুনেই সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওরা কেউ শ্রেয়সীর বাড়ির লোকজনকে মেহেরাজের চলে যাওয়ার কথা নিয়ে কিছু জানায়নি। ভেবেছিল আরও 2-3 দিন পর ওদের সাথে বসে এই বিষয়ে ঠান্ডা মাথায় আলোচনা করবেন। কিন্তু এখন তো ওদের চিন্তার মাঝেই ঘরের ভেতর প্রবেশ করেন শ্রেয়সীর বাবা আলতাফ শেখ ও শ্রেয়সীর ভাই সিয়াম শেখ। দুজনেই অগ্নিমূর্তি ধারণ করে আছেন। ওদের দুজনকে দেখে হাসান সাহেব কিছু বলবেন, তার আগে আলতাফ শেখ তাকে থামিয়ে নিলয় সাহেবের উদ্দেশ্য বলতে শুরু করেন, আপনাদের সাহস কি করে হলো এত বড় কথা আমাদের থেকে লুকানোর? আপনাদের ছেলের বিয়েতে মত না থাকলে আমাদের বলে দিতে পারতেন। আমরা কি জোর করেছিলাম আপনাদের ছেলের বিয়ে আমার মেয়ের সাথে দিতে? কেন এভাবে আমার মেয়ের সাথে এমন করলেন আপনারা? আলতাফ শেখের কথা শুনে নিলয় সাহেব ওনাকে বোঝানোর উদ্দেশ্য বলে ওঠেন, আপনি একটু শান্ত হন ভাই। দেখুন, আমরাও বুঝতে পারিনি যে এমন কিছু হবে। নিলয় সাহেব আর কিছু বলার আগেই সিয়াম বলে ওঠে, কি বুঝতে পারেননি? আপনার ছেলে বিয়ের পরে এভাবে চলে যাবে এটা? নাকি আপনার ছেলের এই বিয়েতে মত ছিল না সেটা? আচ্ছা, সব কিছু মানলাম, কিন্তু আপনার ছেলে যে আজ বিয়ের পর
আমার বোনের মুখটা পর্যন্ত না দেখে চলে গেছে। সেটা কি একবারও জানিয়েছেন আমাদের আপনারা? একবারও প্রয়োজন বোধ করেননি, না? কেন? আপনারা খুব পাওয়ারফুল বলে? আপনি আর্মি জেনারেল, আপনার ছেলে নেভি কমান্ডার, এই কারণেই আমাদের আপনারা মানুষ মনে করেননি, না? না, না, এমন কিছু না। থাক, আর কোনো কিছু বোঝাতে হবে না। আমরা আজকেই আমার বোনকে এখান থেকে নিয়ে চলে যাব। সিয়ামের কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। হাসান সাহেব মুহূর্তেই এর বিরোধিতা করে বলেন, না, না, এটা কি বলছো তুমি? এভাবে একটা সম্পর্ক চাইলেই ভাঙা যায় না। কিসের সম্পর্ক? ও যার হাত ধরতে এখানে এসেছে সে তো ওর মুখ দেখতেও নারাজ। এমন সম্পর্কে আমার বোনকে রাখবো না আমরা। ওকে নিচে নিয়ে আসুন। নাহিদা খাতুন শান্ত সুরে বললেন, বাবা, একটু বোঝার চেষ্টা করো। এভাবে বিয়ের দিনই এমন একটা কাজ করো না। আপনার ছেলে যখন চলে যাচ্ছিল তখন ওকে বোঝাতে পারেননি যাতে বিয়ের দিন এমন কাজ না করে? মুহূর্তেই চুপসে যায় নাহিদা খাতুন। আর কিছু বলার মতো মুখ নেই ওনার। কীই বা বলবে যেখানে নিজের ছেলে এমন একটা কাজ করেছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে আসা হয় শ্রেয়সীকে। চোখ মুখ ফুলে আসে মেয়েটার। দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ কান্না করেছে। মেয়েটাকে দেখেই বুক মোচড় দিয়ে ওঠে আলতাফ শেখের। একদিনেই মেয়েটার অবস্থা নাজেহাল। মেয়ের হাত ধরেই শ্রেয়সীকে নিয়ে বেরিয়ে যেতে থাকে আলতাফ শেখ। ঘরের চৌখাট পেরোনোর সময় শ্রেয়সীর চোখের সামনে ভাসতে থাকা ঘরে প্রবেশ করার দৃশ্যটি। কেটে গেছে 2 দিন। 2 দিন পরেও শ্রেয়সীদের বাড়ির পরিস্থিতি থমথমে। এখন সময় সকাল 9টা। শ্রেয়সী হাতে নিয়ে বসে আছে ডিভোর্স পেপার, যেটা মেরাজের বাড়ি থেকে এসেছে। কাগজটায় জল করছে টানা টানা লেখা, মেরাজ মির্জা সাইনটা। সাইনটার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়সী। এখানে মেহেরাজের সাইন আছে, তার মানে মেহেরাজ এখানে এসেছে আর তারপরে এই সাইনটা করেছে। আর নয়তো যেখানে গেছে সেখান থেকেই এই ডিভোর্স পেপার পাঠিয়েছে শ্রেয়সীর জন্য। এত তাড়া কিসের বিয়েটা ভেঙে দেবার? শ্রেয়সী তো চলেই এসেছে ওখান থেকে, শুধু নামটাই জুড়ে ছিল অচেনা মানুষটার সাথে। সেটা নিয়েও এত সমস্যা? শ্রেয়সীর ভাবনার মাঝেই সিয়াম শ্রেয়সীর মাথায় হাত রেখে বলে, বনু, সাইনটা করে দে। এই অসুস্থ সম্পর্কটা থেকে মুক্তি পাবি তুই। সিয়ামের কথাটা শুনে শ্রেয়সীর বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কাঁপা কাঁপা হাতে কলমটা তুলে নেয় শ্রেয়সী। সাইন করতে চাইলেও হাত কেঁপে উঠেছে শ্রেয়সীর। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে প্রচুর। তারপরও কাঁপা কাঁপা হাতে সই করে দেয় শ্রেয়সী। শেষ হয়ে যায় একটি সম্পর্ক। কেটে গেছে কয়েক মাস। এই কয়েক মাসে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে শ্রেয়সীর জীবনের সমীকরণও। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছে শ্রেয়সী। যখন ওর বিয়ে হয়েছিল তখন ছিল 10ম শ্রেণীতে। দেখতে দেখতে স্কুল জীবন শেষ। এসএসসি পরীক্ষার রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে শ্রেয়সীর। শ্রেয়সীর জীবনের পুরনো ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছে। যদিও জীবনটা ওর জন্য অতটা সহজ ছিল না, কিন্তু জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না। ঠিক তেমনই শ্রেয়সীর জীবনও থেমে নেই। হ্যাঁ, এটা সত্য। শ্রেয়সী এখন ওই মানুষটাকে পুরোপুরি ভুলতে পারেনি, কিন্তু ও বিশ্বাস করে যখন এতটা নিজেকে সামলাতে পেরেছে তাহলে একদিন নিশ্চয়ই ওই মানুষটাকে ঠিক ভুলে যাবে শ্রেয়সী। যার শ্রেয়সীকে দরকার নেই, শ্রেয়সীরও তার দরকার নেই। শ্রেয়সীর পরিবারে বিয়েটা নিয়ে এখন আর কোনো রকম কথাবার্তা হয় না। এখন এই বাড়িতে ওই বিয়ে কথা তোলাও নিষেধ। যে সমস্ত বিয়ের চিহ্ন ছিল, বিয়ের কার্ড বিয়ের কার্ড ওই বাড়ি থেকে দেওয়া শ্রেয়সীর সোনার বালা, নাকফুল, চেইন, সব ডিভোর্স পেপারের সাথে আলতাফ শেখ বাড়ি পাঠিয়ে দিয়েছে। শ্রেয়সীকে এখন তার পরিবার একটা সুন্দর জীবন দিতে চায়, আর তাই তারা সিদ্ধান্ত নিয়েছে শ্রেয়সীকে নামকরা কলেজে ভর্তি করাবে। যদিও শ্রেয়সী রাজি ছিল না। তবে যখন শ্রেয়সীর প্রিয় বান্ধবী ইরু ভর্তি হয় তখন শ্রেয়সীও ভর্তি হয় চট্টগ্রাম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। সকাল থেকেই শ্রেয়সীর ব্যস্ততা আকাশ ছোঁয়া। আজকে কলেজে ম্যানুয়াল ফাংশন। ডিসপ্লেতে নাম দিয়েছে শ্রেয়সী, তাই তার সকাল থেকেই এত তোড়জোড়। যদিও ইরু দিয়েছে, তবে ইরুর এসব নিয়ে কোনো চিন্তা নেই। যত চিন্তা সব শ্রেয়সীর। শ্রেয়সীর এদিক সেদিক দৌড়াদৌড়ি দেখে শ্রেয়সীর মা খাদিজা খাতুন শ্রেয়সীকে পার্লারে যেতে বলে।
তবে শ্রেয়সী যায় না। পরে বাধ্য হয়ে সিয়ামের নতুন বিয়ে করা বউ তোহা শ্রেয়সীকে সাজিয়ে দেয়। সিয়াম আর তোহার বিয়ে হয়েছে আজ 1 মাস। শ্রেয়সীর পরনে রানী গোলাপি রঙের একটি শাড়ি, ফর্সা শরীর মানিয়েছে দারুণ। আর ইরু পরেছে লাল রঙের একটি শাড়ি। ইরুকেও দেখতে বেশ সুন্দর লাগছে। ভিডিও কলে দেখেছে দুজন দুজনকে। শ্রেয়সী নিজের খোপা ঠিক করে আয়নায় নিজেকে আরেকবার দেখে নিল। হ্যাঁ, ঠিক লাগছে, ওকে একদম পারফেক্ট। তোহা শ্রেয়সীর গাল দুটো টেনে বলে, আমার নন্দিনীর ওপর কারো নজর না লাগুক, মাশাআল্লাহ। তোহার কথায় শ্রেয়সী লজ্জা পায়, কিন্তু ঘড়ির দিকে চোখ যেতেই শ্রেয়সীর চক্ষু চড়ক গাছ। ঘড়িতে সকাল 9টা বাজে। ওদের প্রোগ্রাম শুরু হবে 9টা 30-এ। মিহি তাড়াহুড়ো করেই ইরুকে বাড়ি থেকে বের হতে বলে কল কেটে দেয়। তারপর নিজেও সম্পূর্ণ রেডি হয়ে যেতেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়ের থেকে বিদায় নিয়ে রিকশা করে কলেজ গেটের সামনে নামতেই চোখ পড়ে কলেজ গেটের সাজসজ্জা। গেট যেহেতু এত সুন্দর করে সাজিয়েছে, ক্যাম্পাস নিশ্চয় আরও সুন্দর করে সাজানো। কথাটা ভেবেই কলেজে ঢুকে পড়ে শ্রেয়সী আর ইরু। কলেজের ভিতর ঢুকতেই দেখতে পেল কিছু নীল সমুদ্র রঙের পোশাক পরিহিত লোক হাতে ইয়া বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এরা নেভি লোক। কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাংশনে ওনাদের আগমন হয়। এত পাহারার কি আছে কলেজে? কেউ কি পারমাণবিক বোমা মারবে নাকি? যত সব। কথাটা ভেবেই ভেকসি কাটল শ্রেয়সী। শ্রেয়সী আর ইরু কোনো দিকে না তাকিয়ে ডিসপ্লে গার্লদের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। রুমে বসে আলতা পড়ছে শ্রেয়সী, পাশে ইরু নাচের প্র্যাকটিস করছে। পুরো রুমে আরও অনেক মেয়েরা রয়েছে। কেউ ড্যান্স প্র্যাকটিস করছে, কেউ কথা বলছে, কেউ ছবি তুলছে, আবার কেউ নিজেদের পোশাক ঠিক করছে। এত শোরগোলের মধ্যেই ড্রাম আর বাঁশির শব্দ বেজে উঠল। পরপরই বাজতেই থাকলো। শ্রেয়সী পাশে থাকা জানালা দিয়ে একবার উঁকি দিয়ে তাকালো। ওই তো নেভি রঙের ড্রেস পরিহিত 2 সারি স্কাউট প্যারেড করছে। নিশ্চয় প্রধান অতিথি আসছে। শ্রেয়সী চট্টগ্রাম থেকেও এই প্রথম এইসব দেখছে। তাই উৎসুক চোখে তাকিয়ে রইল সেদিকে। স্কাউটদের মাঝখান দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো সাদা পোশাকধারী এক দীর্ঘদেহী অবয়ব। মাথায় টুপি, কাঁধে হরেক রকমের ব্যাজ, চোখে চশমা, হাতে রোলেক্সের ঘড়ি, পায়ে কালো পালিশ করা বুট জুতা। নিঃসন্দেহে বলা যাবে এ লোক মাত্রাতিরিক্ত সুদর্শন। তার আগমনে স্বাগতম জানাতে উপস্থিতি আছে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে ভাইস প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা। শ্রেয়সীর কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। মুহূর্তেই বুকে হাত চলে যায় শ্রেয়সীর। শ্রেয়সী হতভম্বর মতো চেয়ে থাকতে থাকতে আওড়ায়, কে এই লোক? তখনই বাইরে থেকে আসা শীতল বাতাস ছুঁয়ে যায় শ্রেয়সীকে। জানালায় লাগানো একটা গাঁদা ফুল ছিঁড়ে পড়ে হাতে। এক টুকরো প্রশান্তি যেন ছড়িয়ে পড়ে শ্রেয়সীর অন্তরে। খুব ভালোভাবে কিছুক্ষণ আগে শেষ হয়েছে শ্রেয়সীদের ডিসপ্লে। স্যার ম্যামরাও অনেক প্রশংসা করেছে। বর্তমানে শ্রেয়সী বসে রয়েছে ডিসপ্লে গার্লদের রুমে। শ্রেয়সীর কেন জানি না কিছুই ভালো লাগছে না। কেমন এমন অনুভূতি হচ্ছে ওর। তখনই হঠাৎ শ্রেয়সীর রুমমেট মাইনুল এসে বলল, এই শ্রেয়সী চল, শারমিন ম্যাম আমাদের সব ডিসপ্লে গার্লদের নিয়ে একটা গ্রুপ ফটো তুলবে। ইরু ওখানেই আছে, তোকে খুঁজছে। মাইনুনার কথায় শ্রেয়সীও মাইনুনার সাথে রওনা হয়। বাইরে এসে দেখতে পায় ম্যাম সব মেয়েদের স্টেজে তুলছে। যেখানে আগে থেকেই বসে আছেন তখনকার সেই সুদর্শন নেভিয়ান। শ্রেয়সীর পা থমকে যায়। বুকের ভিতর কেমন ডিম ডিম শব্দ বেজে ওঠে। কিরে শ্রেয়সী, দাঁড়িয়ে পড়লি কেন? চল। কথাটা বলে শ্রেয়সীকে আর কোনো কিছু বলতে না দিয়েই টানতে টানতে স্টেজের কাছে নিয়ে এলো মাইমুনা। স্টেজের কাছাকাছি আসতেই পুনরায় শুরু হলো সেই ধুকপুকানি। শ্রেয়সী শুনতে পাচ্ছে লোকটা কারো সাথে কথা বলছে কাট কাট গলায়। শ্রেয়সী টের পাচ্ছে শরীরের কম্পন। মনে হচ্ছে এখনই এখানে গগন হারাবে সে। শ্রেয়সী দেখে লোকটাকেও একজনের সাথে বেশ সম্মতিভাবে হেসে কথা বলছে। শ্রেয়সীও যেন মুগ্ধ হয়ে যায় সেই হাসিতে। গ্রুপ ফটোটা তোলার পর সবাই যখন নেমে আসে তখন শ্রেয়সীও নেমে আসে স্টেজ থেকে। তবে হঠাৎ কিছু একটা মনে পড়তেই স্টেজে উঠে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে শুরু করে। এই শ্রেয়সী, কি খুঁজছিস? ইরুর কথায় শ্রেয়সী চিন্তিত কণ্ঠে বলে, আমার একটা নূপুর কোথাও হারিয়ে গিয়েছে।
তুই একটু দেখ না ইরু, গত সপ্তাহে আব্বু কিনে দিয়েছিল ওটা। ইরু শ্রেয়সীর কথা শুনে শ্রেয়সীর পায়ের দিকে লক্ষ্য করতেই দেখে শ্রেয়সীর এক পা খালি। আচ্ছা দাঁড়া দেখছি, কথাটা বলে ইরুও খুঁজতে শুরু করে। শ্রেয়সী নূপুর খুঁজছিল, তখনই কানে আসে এক গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠ। এই মেয়ে। শ্রেয়সী কণ্ঠ অনুসরণ করে পাশে তাকাতেই দেখতে পায় সেই নেভিয়ানকে, যে দাম্ভিকতার সাথে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখতে পেতেই পুনরায় শুরু হয় বুকের ধুকপুকানি, শুরু হয় শরীরের কম্পন। শ্রেয়সীকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেহেরাজ এক পা এগিয়ে শ্রেয়সীর সামনে এসে বলে, কোন ক্লাস? শ্রেয়সী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে বলছেন? তোমার কি মনে হয় শ্রেয়সী কিছু বলবে, তখনই কোথা থেকে ইরু এগিয়ে আসতে আসতে বলল, এই শ্রেয়সী, কার সাথে কথা বলছিস? শ্রেয়সীর কাছাকাছি আসতেই সামনে লোকটাকে দেখে আশ্চর্য হয়ে গেল ইরু। এ তো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ওনার সাথে শ্রেয়সী কি কথা বলছিল? ইরু মেহেরাজের দিকে তাকিয়ে শ্রেয়সীর হাত ধরে বলল, শ্রেয়সী চল, পরে খুঁজে নেব। কথাটা বলেই শ্রেয়সীর হাত ধরে নিয়ে চলে গেল ইরু। ওরা চলে যেতেই পকেট থেকে একটা ফাইল বের করে সেটা উপরে তুলে আবারও হাতের মুঠোয় এনে মেহেরাজ বিড়বিড় করল, শ্রেয়সী? কোথায় যেন নামটা শুনেছি আমি আগেও একবার। বাড়ি এসে নিজের ঘরে শুয়ে আছে শ্রেয়সী। বারবার কলেজের সেই লোকটার প্রতিছবি মনে পড়ছে। কতই না বোকা শ্রেয়সী। লোকটার সামনে কেমন বোকার মতো আচরণ করেছে। এখন সেগুলো ভাবলেই শ্রেয়সীর নিজের উপরই রাগ লাগে। শ্রেয়সীর ভাবনার মাঝে দরজায় খাবার প্লেট নিয়ে এসে দাঁড়ায় তোহা। তারপর বলে, শ্রেয়সী আসবো? হুম ভাবি, আসো আসো। তা আবার জিজ্ঞাসা করা লাগে? তোহা হেসে ভেতরে ঢোকে। শ্রেয়সী বিছানায় উঠে বাবু হয়ে বসে। তোহা শ্রেয়সীর সামনে খাবারের প্লেট রেখে বলে, তো আজ অনুষ্ঠান কেমন উপভোগ করলে বললে না তো? অনেক ভালো। কিন্তু? কিন্তু আবার কি? শ্রেয়সী এবার একটু মন খারাপ করে বলল, আব্বুর কিনে দেওয়া নতুন নূপুরটা হারিয়ে গেছে। কত করে খুঁজেও পেলাম না ভাবি। কিভাবে? যখন স্টেজে ছিলাম তখন ছিল, কিন্তু নেমে আসার পর আর দেখি নেই। ইরু আর আমি কত খুঁজলাম, ম্যামকেও বলেছি, তবে পাইনি। এখন আব্বুকে বললে আব্বু কষ্ট পাবে। দূর বোকা, আব্বু কিছুই বলবে না, কারণ আব্বু জানে আমাদের শ্রেয়সী ইচ্ছে করে হারায়নি। কথাটা বলে তোহা হাসল। তার সাথে সিয়ামের বিয়ের পর ভেবেছিল তার শ্বশুর বাড়ি কেমন হবে, তার ননদ দেবর কেমন হবে, সব কিছু ভেবে ভয় পেত। কারণ তার বড় বোনের শ্বশুরবাড়ির লোক খুব খারাপ। তার বোনের গায়ে তার দুলাভাই হাত তুলত। কিন্তু এই বাড়িতে আসার পর তোহার ভাবনা কেটে গেছে। আলতাফ শেখ আর খাদিজা খাতুনের মতো শ্বশুর শাশুড়ি নামক বাবা মা পেয়ে সে গর্বিত। আর শ্রেয়সীকে নিজের আপন ছোট বোনের মতো দেখে। শ্রেয়সীর ছোট্ট একটা ভাই আছে, সায়ান, বয়স 10-এর কোঠায়, তবে এখনও বাচ্চা, ক্লাস 4-এ পড়ে। সেও ভাবি বলতে পাগল। তোহা নিজেকে ভাগ্যবতী মনে করে এমন একটা শ্বশুর বাড়ি পেয়ে। প্রবল ঠান্ডার স্নিগ্ধ বাতাস চারপাশে, পাখিরা উড়ছে আকাশে। চট্টগ্রাম বান্দরবনের নির্দিষ্ট একটা জাহাজের একদম কিনারায় দাঁড়িয়ে আছে লেফটেন্যান্ট কমান্ডার মেহরাজ মির্জা। সামনে নীল সমুদ্রের উত্তাল জলরাশি। মেহেরাজের পরনে সাদা রঙের শার্ট, কাঁধে ব্যাস লাগানো, হাতেও ব্যাস, মাথায় থাকা টুপিটা হাতে রাখা, পায়ে পালিশ করা কালো বুট। ঈগলের চোখে তাকিয়ে দেখছে চারপাশ নিখুঁতভাবে। বেশ কিছুক্ষণ চারপাশ টহল দিয়ে জাহাজের কেবিনের দিকে হাঁটা ধরতেই একজন সাব লেফটেন্যান্ট এসে দাঁড়ায় মেহরাজের সামনে। মেহরাজ সালাম দিলে সেও উত্তর দেয় সালামের। তারপর লোকটা মেহরাজের সাথে হেঁটে আবারও জাহাজের কিনারায় এসে দাঁড়ায়। প্রবল বাতাসে মেহরাজের চুল উড়ছে। লোকটা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, ছুটিতে যাবেন না এবার? কিসের ছুটি? এই মিশন সাকসেসফুল হওয়ার পর প্রায় 3 মাসের ছুটি দেওয়ার কথা ছিল। সেটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে। আর আমার বিয়ের পারমিশনও দিয়ে দিয়েছে। আপনি কবে বিয়ে করবেন স্যার? মেহেরাজের সামনে থাকা ছেলেটার নাম অয়ন। ছেলেটা বেশ হাসি খুশি মিশুক প্রকৃতির। মেহেরাজ যদিও গম্ভীর চুপচাপ প্রকৃতির, তবুও অয়ন তার বেশ লাগে। সবাইকে সম্মান করে ছেলেটা। মিশনে থাকাকালীন মেহেরাজের সাথে যোগাযোগ হয় অয়নের। অয়নের প্রথম এমন বড় একটা মিশন ছিল মেহেরাজের টিমের সাথে।
অয়নের কথায় মেহরাজ প্রতি উত্তর করে না, কিন্তু মনে পড়ে যায় প্রায় 8 মাস আগে তার বিয়ে করে ফেলে রেখে আসা মেয়েটার কথা। নাম মাত্র স্ত্রী ছিল তার, মুখটাও দেখার সুযোগ হয়নি। সে কি এখনো আছে? নিজের ভাবনায় মেহরাজ নিজেই বিরক্ত হয়। এই 8 মাসে একবার ছুটি পেয়েছিল, বিশেষ কোনো ডেতে। তবে মেহরাজ ছুটি গ্রহণ করেনি। কিন্তু এবার অনেক দিন পর বাড়িতে যাবে। কতদিন হয়ে গেল বাড়ির সাথে তার যোগাযোগ হয় না। বিকেল 5:30। ইরু সাথে রাস্তায় ফুটপাত দিয়ে হাঁটছে আর ঝালমুড়ি খাচ্ছে শ্রেয়সী। ইরু হলো শ্রেয়সীর ছোটকালের বান্ধবী, আর বরাবরই ইরু শ্রেয়সীকে সব সময় প্রোটেক্ট করে সব খারাপ জিনিস হতে। তাই শ্রেয়সীর ভীষণ ভালো লাগে ইরুকে। হাঁটতে হাঁটতে ইরু বলে, মোস্তফা স্যার কি পড়াচ্ছেন বুঝতে পারছি না। ফিজিক্সের আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। স্যারকে বলেও লাভ হচ্ছে না। কি করব বল তো শ্রেয়সী? শ্রেয়সী গালে থাকা ঝালমুড়ি চিবোতে চিবোতে বলল, মাস গেলে 3,000 দিতে হচ্ছে, কিন্তু স্যার ভালো পড়াচ্ছেন না। আবার ফেল করলে বলবে ব্রেন ভালো না। আব্বুকে আজ বলবনি খুলে, স্যার পাল্টাতে হবে। আমিও তাই ভাবছি। বাড়িতে গিয়ে আগে ভাইয়াকে বলবো, কারণ মোস্তফা স্যারের কাছে ভাইয়া ভর্তি করাইছিল। তারপর ভাইয়া কি বলে শুনে আব্বুকে বলবো। আচ্ছা, আমাকে জানাস কি বলে আঙ্কেল। আচ্ছা। শ্রেয়সী আর ইরু হেঁটে এসে থামে রিকশা স্ট্যান্ডে। তারপর রিকশায় উঠে বসে। তাদের বাড়ি থেকে বেশ 15 মিনিট লাগে মোস্তফা স্যারের কাছে পড়তে আসতে, তাই রিকশাতে করেই আসে। কিন্তু আবার ফুটপাত ধরে বেশ খানিকটা গলির রাস্তায় যেতে হয়, কিন্তু সেখানে রিকশা যায় না। রিকশায় বসার পর রিকশা চলতে শুরু করে। ইরু ব্যাগ থেকে মোবাইল বের করে আজকের কলেজের তোলা ছবিগুলো দেখতে শুরু করে। তারপর হঠাৎ করে ছবিতে চোখ যেতেই ইরু বলে, শ্রেয়সী দেখ, স্টেজে তোলা বেশ কয়েকটা ছবিতে প্রধান অতিথি তোর দিকে আর চোখে তাকিয়ে আছে। কথাটা বলে ইরু ছবিটা জুম করে শ্রেয়সীকে দেখায়। কলেজে থাকা অবস্থায় শ্রেয়সী লক্ষ্য করেছিল কেউ তাকে দেখছে, বিশেষ করে তার প্রথম দেখায় ক্রাশ খাওয়ার লোকটা। কিন্তু শ্রেয়সী যতবার তাকিয়েছে ততবার দেখেছে লোকটা অন্য কারোর সাথে কথা বলছে। ইরু শ্রেয়সীকে কিছু বলতে না দেখে নিজেই আবার বলে, যাই বলিস অফিসারটা কিন্তু সেই হ্যান্ডসাম। মাইমুনা তো কথা বলতে গিয়েছিল এক ফাঁকে, যে অন্তত নামটা জিজ্ঞাসা করবে, কিন্তু পাত্তাই দেয়নি মাইমুনাকে। কারণ লোকটি বুঝেছিল মাইমুনা পাগল। যেখানে তার বুকের নেম প্লেটে স্পষ্ট লেখা মেহরাজ। এতক্ষণ ইরুর বলা কথাগুলো চুপচাপ শুনলেও হুট করে শ্রেয়সীর বুকের ভেতর পুনরায় ব্যথা শুরু হয় মেহরাজ নামটা শুনে। মনে পড়ে সেদিন বিয়ের কথা, যখন কবুল বলার সময় নিজ স্বামীর নামটা শুনেছিল মেহরাজ। মাথায় লম্বা ঘোমটা থাকায় মুখটা আর দেখা হয়নি শ্রেয়সীর। তবে সেসব তো এখন অতীত। আর কিসের কি ভাবছে একজন সৎ মানুষ কি বিয়ের 2 দিন পরে একটা মেয়েকে ডিভোর্সের মতো কলঙ্ক দিতে পারে? নিশ্চয় পারে না। সেখানে কলেজের প্রধান অতিথি তো বিশাল নামকরা একজন মানুষ। সে নিশ্চয় তার প্রাক্তন স্বামীর মতো না। নাম এক হলে কি চরিত্র এক হয়? 8:30টার দিকে অফিসের দেওয়া নিজের পার্সোনাল গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মেহরাজ। কতদিন পর বাড়িতে যাচ্ছে। আরও আগেই বের হতো, একটু শপিংয়ে গিয়েছিল তাই দেরি। মেহরাজের অফিস থেকে বাড়ির দূরত্ব 2.5 ঘন্টা। যদি জ্যামে থাকে তাহলে আরও দূর। এই 2.5 ঘন্টার রাস্তা আজ 8টা মাস পর পার করছে মেহরাজ। যদিও সেদিন মায়ের ওপর রাগ করে বলেছিল বিয়েটা সে মানে না, তবে একটা স্বাভাবিক বৈবাহিক সম্পর্ক কি অস্বীকার করা যায়? তাই মেহরাজ অস্বীকার করবে না। মেয়েটার জন্য অনেক খুঁজে 3টে শাড়ি নিয়েছে, যদিও জানে না মেয়েটা দেখতে কেমন। তবে এটা জানে মেয়েটার হয়তো অনেক অভিমান জমে আছে তার ওপর। রাত 1:25 মির্জা বাড়ির মেন গেটের সামনে এসে দাঁড়িয়েছে একটা কালো রঙের প্রাইভেট। দারোয়ান গাড়ির দিকে এগিয়ে যেতেই মেহরাজ জানালার কাচ নামিয়ে দেয়। দারোয়ান মেহরাজকে চিনতে পেরে সালাম দেয়, তারপর গিয়ে বিশাল গেটটা টেনে খুলে দেয়। মেহরাজ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করে। বিশাল এরিয়া নিয়ে মির্জা বাড়ি। হাসান সাহেবের অনেক শখের বাড়ি। নিজের কর্মজীবনে তিল তিল করে গড়ে তুলেছে বাড়িটি। দোতলা বিশিষ্ট বাড়িটা অসম্ভব সুন্দর। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই বিশাল ডাইনিং, এক পাশে রান্নাঘর, রান্নার পাশে ঘেঁষে পরপর 2টো বেডরুম।
তারপর একটা লাইব্রেরি রুমের পাশ দিয়ে দোতলা ওঠার সিঁড়ি। দোতলায় উঠতেই পরপর ৩টা ঘর। ৩ নম্বর ঘরের পাশ দিয়ে ছাদে ওঠার সিঁড়ি। নিলয় সাহেবের ২ ছেলে, বড় ছেলে মেহেরাজ মির্জা ও ছোট ছেলে ইভান মির্জা। ইভান কানাডাতে ডাক্তারি পড়ছে। দেশে আসতে বললে একটা কথাই বলে, ডিগ্রি নিয়েই ফিরবে, তার আগে না। নাহিদা খাতুন খুব কাঁদেন। নিজের ২ ছেলে, দুইজনই হাতের বাইরে। একজনের তো সমুদ্রে গেলে মাসের পর মাস আর খোঁজ থাকে না, আরেকজন কল দিলেও মাঝে মাঝে পাওয়া যায় না। মেহরাজ বাড়ির সদর দরজায় এসে কলিং বেল চাপে বেশ কয়েকবার। গম্ভীর মুখখানা শান্ত, সমুদ্রের ন্যায়। মনের ভেতরের কথা কারোর পড়ার সাধ্য নেই। বেশ কিছুক্ষণ কলিং বেল চাপার পর বাড়ির কাজের মহিলা রহিমা খালা চোখ ডলতে ডলতে দরজা খুলে দিয়ে বলে, কে? কথাটা বলে সামনে লম্বা চওড়া সুপুরুষ মেহরাজকে দেখে চিনতে একটুও অসুবিধা হয় না রহিমার। সাথে সাথে চিল্লিয়ে বাড়ি মাথা তোলে, কই সবাই? বড় ভাইজান বাড়িতে আইছে। খালাম্মা ঘুমাইছেন? কই আপনে? কথাগুলো চিল্লিয়ে বলতে বলতে ভেতরে চলে যান। মেহেরাজও বাড়ির ভেতরে ঢুকে হাতে থাকা ল্যাগেজটা নিয়ে। রহিমার এই মাঝরাতে বাড়ি মাথায় তুলে চিল্লানো দেখে নিলয় মির্জা, নাহিদা খাতুন, শারমিন খাতুন, হাসান সাহেব সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে। হাসান সাহেব রহিমাকে কিছু বলে ধমক দিতে যাবে, তার আগেই শারমিন খাতুন ছুটে গিয়ে মেহেরাজের সামনে গিয়ে বলতে শুরু করে, দাদুভাই, তুই বাড়ি ফিরছস? কতদিন তোরে দেখি নাই, একবারও কি মনে পড়ে না আমারে? কথাটা বলে চুমু দিতে থাকে মেহেরাজের মুখে। মেহেরাজ সবার সাথে গুরু গম্ভীর হলেও তার দাদির কাছে সে বেশ হাসি খুশি। নাহিদা নিজের ছেলেকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। সেদিন মেহেরাজ চলে যাওয়ার পর কতবার মেহেরাজকে কল করেছে, তবে মেহেরাজ ধরেনি। আর আজ কতদিন পর ছেলেটাকে দেখে আবেগে আতফুল্ল হয়ে গেছেন তিনি। বেশ খানিকক্ষণ পর মেহেরাজ নাহিদা খাতুনকে ছাড়িয়ে নিজের বাবা আর দাদার পায়ে সালাম করে। যদিও নিলয় মির্জা নিজের ছেলের ওপর রাগ, তবে তা এখন প্রকাশ করলেন না, কারণ ছেলেটা সবেমাত্র বাড়ি ফিরেছে। প্রতিদিনের মতো আজকেও ফজরের আজানের পরপরই মায়ের ডাকে ঘুম ভাঙল শ্রেয়সীর। ওয়াশরুম থেকে অজু করে এসে নামাজ পড়ে নেয় মায়ের সাথে। নামাজ শেষে শ্রেয়সী পড়তে বসে আর খাদিজা খাতুন চলে যান রান্নাঘরে। নিত্যদিনের মতোই আজও রান্নাঘরে এসে দেখেন তোহা মাথায় ওড়না দিয়ে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। খাদিজা খাতুন কতবার তোহাকে নিষেধ করেছে এত সকালে রান্নাঘরে না আসতে, তবে কে শোনে কার কথা। তোহা খাদিজা খাতুন আসার আগেই রান্নাঘরে এসে হাজির হয়। খাদিজা খাতুন বেশ খুশি এমন বৌমা পেয়ে। বৌমা তো না, পুরো মেয়ের মতো। আলতাফ শেখ ভোরবেলা নামাজ পড়ে হাঁটতে বের হন প্রতিদিন। ডায়াবেটিস আছে তার। তার প্রতিদিন সকালে হেঁটে নিয়ন্ত্রণ রাখে। তারপর বাড়ি এসে খেয়ে দিয়ে বাজারে চলে যান। বাজারে বিশাল মুদিখানার ব্যবসা আছে আলতাফ শেখের। প্রায় ১৫ জন কর্মচারী কাজ করে সেখানে। তারপর সিয়ামও গিয়ে বসে দোকানে। ২ বাপ ছেলের আয়ত্তে বাজারের নামকরা দোকান হয়ে উঠেছে তাদের। ঘড়িতে ৮টা বাজতেই শ্রেয়সী পড়ার টেবিল থেকে উঠে পড়ে। ওয়াশরুমে কলেজ ড্রেস পরে বের হয়। কালো বোরকার সাথে সাদা হিজাব, বোরকার হাতে কলেজের ব্যাজ, গলায় আইডি কার্ড ঝুলিয়ে নেয়, মুখে কালো ওয়ান টাইম মাস্ক। শুধু টানা চোখ জোড়াই দেখা যাচ্ছে শ্রেয়সীর। যদিও আজ ক্লাস নেই, তবে ম্যাডাম যেতে বলেছে। কালকের অনুষ্ঠানে তাদের উপর খুশি হয়ে প্রিন্সিপাল কিছু উপহার দেবে আজ। শ্রেয়সী ঘর থেকে রেডি হয়ে বের হয়। খাবার টেবিলে বসে আছে সিয়াম, তোহা, সায়ন আর আলতাফ শেখ। শ্রেয়সী এগিয়ে সবার উদ্দেশ্যে সালাম দেয়। শ্রেয়সীর সালামের প্রতি উত্তর করে আলতাফ শেখ মেয়েকে নিজের কাছে টেনে নিয়ে পাশের চেয়ারে বসায়। শ্রেয়সী খেতে চায় না, তবে বাবা আর ভাইদের কারণে চুপচাপ সকালের নাস্তা করে ওঠে। তারপর সিয়াম সবার থেকে বিদায় নিয়ে শ্রেয়সীকে নিয়ে চলে ইরুদের বাড়ি পর্যন্ত। সেখান থেকে দুজনকে রিকশায় তুলে দিয়ে সিয়াম বাজারে যাবে। এটা সিয়ামের এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। অনেক আদরের বোন তার। মির্জা বাড়ির সকলে খাবার টেবিলে বসে আছে। হাসান সাহেবের পাশে শারমিন খাতুন, তার সামনাসামনি বসে নিলয় মির্জা। নাহিদা খাতুন নাস্তা এনে রাখছেন টেবিলের ওপর। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মেহরাজ। পরনে ব্ল্যাক কালো প্যান্টের সাথে অ্যাশ কালারের টি শার্ট।
চোখ মুখ বরাবরের মতোই গম্ভীর। মেহরাজ নিচে এসে তীক্ষ্ণ চোখে চারপাশ একবার পরক্ষ করল, তবে কাঙ্ক্ষিত জিনিস চোখে পড়ল না। মেহরাজ তেমন মাথা না ঘামিয়ে বাবার পাশের চেয়ার টেনে বসে পড়ল। নিলয় মির্জা গম্ভীর ভাবে বসে খেয়ে যাচ্ছেন। মেহরাজ সেদিকে খেয়াল করেনি। নাহিদা খাতুন সবার প্লেটে ডিম ভাজি আর কলিজা ভুনা তুলে দিলেন। তারপর রুটির প্লেট এগিয়ে দিলেন। সবাই খাচ্ছে। খেতে খেতে শারমিন খাতুন মেহেরাজকে উদ্দেশ্য করে বলল, দাদুভাই, এবার কি কদিন থাকবি, নাকি হুট করে যাবি? দাদির কথায় মেহেরাজ গালে থাকা খাবারটুকু চিবিয়ে দাদির দিকে তাকিয়ে স্মিত হাসি ঠোঁটে টেনে বলল, হুট করে ডিউটি না পড়লে যাব না দাদি। এবার 3 মাসের ছুটি দিয়েছে। তুই তো প্রতিবারই বলিস, কিন্তু এই তো চলে যাস। না দাদি, এবার থাকবো। অনেক তো সমুদ্রে কাটালাম, এবার তোমাদের সাথে কিছুদিন কাটাই। মেহেরাজের কথায় খাদিজা খাতুন খুব খুশি হন। ছেলেটাকে এবার পছন্দের সব খাবারগুলো নিজ হাতে রান্না করে খাওয়াবেন পেট পুড়ে। সমুদ্রে কি খায় না খায়, মায়ের হাতের রান্নার কি স্বাদ পায়। মেহেরাজ খাওয়া শেষ করে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। তারপর আবারও তীক্ষ্ণ চোখে চারপাশ দেখে। না, রান্নাঘরেও নেই। মেয়েটা কোথায় তাহলে? কাল রাতে তো মনে করেছিল ঘুমাচ্ছে, কিন্তু আজ কোথায়? মেয়েটা কি এখানে নেই? মেহেরাজের মাথায় কথাটা আসলেও জিজ্ঞাসা করতে পারল না সরাসরি। তাই বুদ্ধি করে বাড়ির সকলের জন্য আনা উপহারগুলো দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘর থেকে নিয়ে চলে আসে। এতক্ষণে সবার খাওয়া শেষ। সোফায় বসে আছে। খাদিজা খাতুনও রান্নাঘরে সব গুছিয়ে বাইরে আসলেন। মেহেরাজ সোফায় বসে দাদার জন্য আনা পাঞ্জাবি, দাদির জন্য আনা জামদানি শাড়ি, মায়ের জন্য শাড়ি, আর বাবার জন্যও দামি পাঞ্জাবি, সব শেষে তার বউয়ের জন্য আনা শাড়িগুলো বের করলো। মেহেরাজের কেমন একটা লাগছিল বউয়ের কথা উঠাতে। মেহেরাজের ভাবনার মাঝেই খাদিজা খাতুন বলে, আব্বা, শাড়িগুলো কার? ভারী সুন্দর তো। মায়ের কথার পিঠে মেহেরাজের কথাটা বলতে কেমন লাগছিল, তাও শান্ত কণ্ঠে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমাদের বৌমার। মেয়েটা তো বাচ্চাদের মতো, এই রঙগুলো মানাবে। মেহেরাজের কথা শুনে যেন মির্জা বাড়িতে বোমা বিস্ফোরণ হলো। সবাই অবাক চোখে একে অপরকে দেখছে। খাদিজা খাতুন বারবার শুকনো ঢোক গিলছে। মেহেরাজের কথার পিঠে নিলয় মির্জা কিছু রাগী কণ্ঠে বললেন, বউ মানে? আমার বিয়ে করা বউ? মেহেরাজের সোজা কথা। মেহেরাজের স্বাভাবিক কণ্ঠ শুনে নিলয় মির্জা এবার নিজের রাগ সংবরণ করতে না পেরে বললেন, কিসের বউ তোমার? ফেলে রেখে চলে যাওয়ার সময় মনে ছিল না বউয়ের কথা? বাবার কথায় মেহরাজ চুপ হয়ে যায়। হ্যাঁ, সে নিজেও মানছে তার ভুল ছিল। তাই বলে বউয়ের কথা জিজ্ঞাসা করতেও পারবে না? মেহরাজ দমে যায় না। গম্ভীর তেজি কণ্ঠেই বলে, হ্যাঁ, ফেলে রেখে গিয়েছিলাম, তবে নিজের ঘরে। আর হ্যাঁ, মানছি, বলেছিলাম আমার কাছ থেকে আশা করো না আর কিছু। আমি বলেছিলাম বিয়ে মানি না, বলিনি। আর আমার কাজের প্রায়োরিটি আমার কাছে ফার্স্ট। আম্মু যখন বাধা দিয়েছিল তখন মাথা কাজ করছিল না। মেহেরাজের কথা সবাই শোনে। নিলয় মির্জা এখনও রাগে ফুঁসছে। নাহিদা বেগম কেমন ভয়ে ভয়ে বাপ ছেলের দিকে বারবার তাকাচ্ছেন। মেহেরাজ আবারও বলে ওঠে, মেয়েটা কোথায়? মেহেরাজের মুখ থেকে কথাটা বের হতে দেরি হয়, তবে হাসান সাহেবের মেহেরাজের গালে ঠাস করে চড় মারতে দেরি হয় না। দাদার হাতে চড় খেয়ে হতভম্ব হয়ে যায় মেহেরাজ। বাড়ির সকলেই অবাক হয়ে গেছে। মেহেরাজ দাদার মুখের দিকে তাকাতেই হাসান সাহেব রাগী কণ্ঠে বলে, লজ্জা করছে না তোমার? বিয়ের দিন যে মেয়ের মুখ না দেখে ফেলে রেখে চলে গেলে, তখন মনে হয়নি মেয়েটার কেমন লাগছে? যখন আলতাফ ওর মেয়েরে নিয়ে গেল, 2 দিন পরে ডিভোর্স পাঠিয়ে দিতে তোমার কানে যায়নি? মনে হয়নি মেয়েটার ওপর দিয়ে কি যাবে? এখন কিসের বউ তোমার? যার সাথে ডিভোর্স হয়েছে সে কিভাবে তোমার বউ হয়? আর তার খোঁজ জেনে তোমার কি, বলো আমাকে? হাসান সাহেব রাগী কণ্ঠে কথাগুলো বলে থামতেই মেহরাজ বলে, হোয়াট? ডিভোর্স মানে? ডিভোর্স মানে তালাক। তালাক দিয়েছে ওই বাচ্চা মেয়েটাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে দাদু? কি আবোল তাবোল বলছো? আমি কবে ডিভোর্স দিয়েছি? আমি তো যেদিন বাড়ি থেকে গেছি সেদিন রাতেই মিশনে চলে গেছিলাম, আর 1 সপ্তাহ আগে এসেছি। তোমার বাবা তো দেখালো তোমার সিগনেচার ডিভোর্স পেপারে।
এখন মজা করছো আমার সাথে? হাসান সাহেবের এই কথায় মেহরাজ থমকে যায়। সে জানেও না তার ডিভোর্স হয়ে গেছে, আবার ডিভোর্স পেপারে তার সিগনেচারও আছে। মেহরাজ নিলয় মির্জার দিকে তাকাতেই তিনি মাথা কিছুটা নামিয়ে নেন। তারপর নিজের স্ত্রীর দিকে তাকান। নাহিদা খাতুনও তার দিকে তাকিয়ে আছে। মেহরাজ বাবার সামনে এসে শান্তভাবে জিজ্ঞাসা করে, দাদু, কি বলেছে আব্বু? আমার ডিভোর্স হয়েছে মানে? আর আমার সিগনেচার কিভাবে ডিভোর্স পেপারে এলো, যেখানে আমি জানি না এসব? মেহেরাজের শান্ত কণ্ঠ শুনে নাহিদা খাতুন কেঁপে ওঠে। ঝড়ের পূর্বাভাস যেন সেই কণ্ঠে। নিলয় মির্জা কোনো উত্তর দেয় না। মেহেরাজ আবার বলে, কি হলো আব্বু, বলো, আমি ডিভোর্স কবে দিলাম? নিলয় সাহেব তাও কিছু বললেন না। মেহেরাজ জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। মাথার রগগুলো ফুলে উঠেছে, চোখের শিরাগুলো লাল হয়ে গেছে রাগে। মেহেরাজ হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু পারে না। লাথি মারে সামনে থাকা টি টেবিলে। সাথে টি টেবিলটা উল্টে গিয়ে উপরে থাকা কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মেহেরাজ চিৎকার করে বলে, কি হলো আব্বু, আমার প্রশ্নের উত্তর দাও। দাদু কি বলল এগুলো? মেহেরাজের রাগ মিশ্রিত কথাগুলো আর সহ্য করতে না পেরে নিলয় মির্জা মেহেরাজের গালে চড় মারে। তারপর রাগী রাগী কণ্ঠে চিল্লিয়ে বলে, হ্যাঁ, আমি করিয়েছি ডিভোর্স। কি আছে আর তোমার? কেন করাবো না? তোমাকে বলে বলে বন্ধুর মেয়ের সাথে বিয়েতে রাজি করালাম। আলতাফ তো বিয়ে দেবে না, তাও আমি জোর করে রাজি করালাম। আর তুমি কি করলে? আমার মুখে চুনকালি মাখিয়ে বিয়ের পরই নতুন বউয়ের মুখ না দেখে বাড়ি থেকে চলে গেলে। কি এমন কাজ তোমার? প্রতিবেশীরা আত্মীয়রা সব আড়ালে ছিছি করছিল। অপমানিত হয়েছি আমি। আলতাফ এসে মেয়েকে নিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল, তার সাথে আমার 25 বছরের সব বিশ্বাস, বন্ধুত্ব, সব সম্পর্ক শেষ। আর ডিভোর্সটা পাঠিয়ে দিতে। তোমার মতো ছেলের সাথে ওরা ওদের মেয়ের সম্পর্ক রাখবে না, নয়তো মামলা করবে। হ্যাঁ, মামলা খেলে কিছু হবে না, তবে আমার সম্মান যাবে। কথাটুকু বলে দম ছাড়লেন নিলয় মির্জা। তারপর আবার বললেন, তুমি তোমার বড় খালার মেয়ে নাবিলাকে পছন্দ করো, এটাও রটিয়ে গেছে চারদিকে। আমাকে লোক আড়ালে ছি করছে, তাই শেষ পর্যন্ত তোমার মায়ের কাছে থাকা তোমার ব্যাংকের চেকের সিগনেচার কম্পিউটারে দিয়ে কপি করে ডিভোর্স পেপারে বসিয়ে ওদের দিয়েছি। আর ছোট হতে পারছিলাম না আমি। তোমার মতো ছেলের দরকার নেই আমার, যে ছেলে বাবার সম্মানের দিকে তাকায় না। বেরিয়ে যাও বাড়ি থেকে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়েই শেষ কথাটুকু বললেন নিলয় মির্জা। বাবার কথা শুনে মেহেরাজ হাতে তালি দিতে দিতে ঘৃণা ভরা তাচ্ছিল্য হাসি হেসে বলল, আমার পেছনে আমাকে জড়িয়ে এত বড় ষড়যন্ত্র? বাংলা সিনেমাকেও হার মানাবে আব্বু। আমি ভাবতেও পারছি না একজন আর্মি অফিসার এতটা নিচু মন মানসিকতা হয়, যে নিজের সম্মানের জন্য তার ছেলের সম্মানটাকেই নষ্ট করে দেয়, এমনকি তার সিগনেচার নকল করিয়ে ডিভোর্স করিয়ে দেয়। বাহ আব্বু, বাহ! সিনেমার ডিরেক্টর বলে আপনাকে বেশ মানাতো। আর চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে। কিছুক্ষণ অপেক্ষা করুন। মেহের, থাক আব্বু, আর কিছু বলা লাগবে না। বুঝে গেছি সব আমি। মেহেরাজ এবার নিজের মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, আমি কোনোদিন বলেছি আমি নাবিলাকে ভালোবাসি? তোমরাই বলেছো নাবিলা মেয়েটা কেমন। আমি শুধু বলেছি তোমাদের যা পছন্দ। তোমরাই রটিয়েছো সব। আর আমাকেই দোষারোপ করলে। আর কিভাবে পারলে আম্মু, মা হয়ে ছেলের সাথে প্রতারণা করতে? তুমি আমার বিশ্বাসটুকু নষ্ট করে দিলে আম্মু। মেহেরাজ আর এক মুহূর্ত দাঁড়ায় না, ছুটে উপরে চলে যায়। নিজের ঘরে গিয়ে 5 মিনিটের ভেতর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কাঁধ ব্যাগে গুছিয়ে নিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এলো। নিচে নামতেই হাসান সাহেব বলে উঠল, দাদু ভাই, মাফ করে দে। আমি না বুঝে রাগে তোর গায়ে হাত তুলেছি। প্লিজ রাগ করিস না দাদু ভাই। মেহেরাজ স্মিত তাচ্ছিল্য হেসে বলল, কিছু মনে করিনি দাদু। মেহেরাজের পিঠে ব্যাগ দেখে নাহিদা খাতুন আঁতকে ওঠেন। ছেলের দিকে এগিয়ে এসে বললেন, কোথায় যাচ্ছিস তুই বাপ? কোথাও যাচ্ছি না, একেবারে চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে, আর ফিরবো না। আমাকে নিয়ে আমার বাড়িতেই ষড়যন্ত্র। আমাকেই আবার বেরিয়ে যেতে বলছো? বেরিয়ে যেতে বললে না, তাই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।
মেহেরাজ নিজের কাঁধে থাকা মায়ের হাতটা ছাড়িয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নাহিদা খাতুন ছুটে আসেন কাঁদতে কাঁদতে। শারমিন খাতুনও ছুটছেন। তার আদরের নাতি মেহেরাজ। ছোট থেকেই তার সাথে বেশ ঘনিষ্ঠতা। এখনও তা বজায় আছে, যা ইভানের সাথে নেই। মেহরাজ কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে ব্যাক সিটে ব্যাগটা ছুঁড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। পিছনে ফেলে যায় হাউমাউ করে কাঁদতে থাকা তার মা আর দাদিকে। কলেজের কাজ মিটে গেছে। ইরু আর শ্রেয়সীকে দুটো মেডেল দিয়েছে প্রিন্সিপাল। যতজন পার্টিসিপেট করেছিল সবাইকেই দিয়েছে। তারপর ম্যামের থেকে বিদায় নিয়ে কলেজ থেকে বেরিয়েছে ইরু আর শ্রেয়সী। আজ একটু ঘুরবে। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই এমন হাফ টাইম একবারও পায়নি। তার ওপর আজ আবহাওয়া বেশ ভালো। আকাশে রোদ নেই, মৃদু মেঘ, শান্ত পরিবেশ। ইরু আর শ্রেয়সী কলেজের পাশের রাস্তার ফুটপাত ধরে হাঁটতে শুরু করে। সামনে ভেলপুরির দোকান, ওখান থেকে ভেলপুরি খেয়ে তারপর আশেপাশে ঘুরবে। হঠাৎ হাঁটতে হাঁটতে ইরু বলে, শ্রেয়সী একটা কথা বলি। বল। রাগ করবি না তো? তোর কোনো কথায় কি কোনোদিন রাগ করেছি আমি? তোর পোস্ট নিয়ে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। থাক বাদ দে, তোকে ওইসব মনে করাতে চায় না। আরে ধুর বল। শ্রেয়সীর কথায় কিছুটা ভরসা পেয়ে ইরু বলে, তোর ঘৃণা করে না ওই লোকটাকে, যে তোকে বিয়ের দুদিন পরই এমন একটা খারাপ কলঙ্ক দিয়ে দিল? নাকি ভুলে গেছিস? ইরুর কথায় শ্রেয়সীর পুরনো ক্ষত আবারও জেগে ওঠে। শ্রেয়সীর লোকটার কথা মনে পড়তেই শান্ত গলায় বলে, কাপুরুষদের কখনো ভোলা যায় না, ওদের শুধু ঘৃণা করা যায়। ওদের পুরুষ বলা যায় না, ওরা কাপুরুষ। নয়তো কিভাবে পারে বিয়ের 2 দিনের মাথায় একটা মেয়েকে ডিভোর্সের কলঙ্ক মাখিয়ে দিতে, যে কলঙ্ক মেয়েটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শ্রেয়সীর রাগের কষ্টে চোখ দিয়ে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরু শ্রেয়সীর দিকে তাকিয়ে দেখে শ্রেয়সীর চোখে পানি। ইরুর খারাপ লাগে। ইরু হাত বাড়িয়ে শ্রেয়সীর ঘাড়ে রেখে বলে, ওইসব কাপুরুষদের ঘৃণার নিচে রেখেই ধুলো চাপা দিয়ে ভুলে যা। চেষ্টা কর পারবি। কারণ আমি জানি তুই অনেক শক্ত। মাফ করে দে আমাকে। পুরনো কথা মনে করিয়ে তোকে কষ্ট দিলাম পাখি। চলবে? কেমন লাগলো গল্পটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।